নাকি শব্দটা বুঝি নাই, ঠিক আছে তো নাকি? আমি একদিন আসলে কুমিল্লার ভাষা ভুলেই গেছি না বলতে না বলতে। মানে ছোট একটা মরিচ হয়, অনেক ঝাল। এটা আমরা বিভিন্ন শব্দে ধন্যা শব্দটা নিয়ে লাগাইয়া ব্যবহার করি। জিনিসটা ছোটখাটো, বাট এটার প্রভাব কার্যকরিতা অনেক। আজকে আপনাদের সাথে পৃথিবীতে এই মুহূর্তে একমাত্র দেশ, সারা পৃথিবীতে একমাত্র দেশ হিসাবে F-14 টমকেট নামক একটা যুদ্ধ বিমান, আইকনিক যুদ্ধ বিমান শুধুমাত্র ইরানই ব্যবহার করছে। কেন? আর এটারে নতুন করে লাড়াচাড়া দিয়া ডলার আলি দিয়া পরিষ্কার করা হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের দিকে দক্ষিণ চীন সাগর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক নৌবহরের খুবই গুরুত্বপূর্ণ এয়ারক্রাফট ক্যারিয়ার সহ যে যুদ্ধ জাহাজ, সাথে ডেস্ট্রয়ার, অনেক কিছু নিয়ে তারা কিন্তু আসতেছে মধ্যপ্রাচ্যে। সব ঠিকঠাক থাকলে ট্রাম্প প্রতিশোধ নিতে বলেন না, এক সপ্তাহ পরেই খেলা কিন্তু এটা ঘটতে পারে। তো এই পরিস্থিতিতে আপনার ইরান তাদের যুদ্ধ বিমানগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করছে, আর এর মাঝখানেই এটা সামনে আইসা পড়ছে। তো সারা পৃথিবী ব্যবহার করতেছে না এত পুরনো একটা যুদ্ধ বিমান, কেন আসলে এটা ব্যবহার করা হচ্ছে? গ্রুমম্যান এয়ারক্রাফট কর্পোরেশন আপনার এই বিমানটি তৈরি করেছিল। এটা সুপারসোনিক এবং পরিবর্তনযোগ্য ডানা বিশিষ্ট শক্তিশালী একটা যুদ্ধ বিমান। এটা একসময় মার্কিন বিমানবাহী রণতরীগুলোর প্রধান শক্তি ছিল। 1970-এর দশক যখন মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম মিত্র ছিল ইরান। কখন ছিল? এটা ছিল ওই যে রাজা পাহলভি এই মুহূর্তে যে আমেরিকাতে বসে আছে নির্বাসিত, তার বাবার যখন ক্ষমতা পতন হয়েছে ওই সরকারের সাথে, তখন তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পেহলভির শাসনামলে বন্ধুত্বের নিদর্শন হিসাবে দেশটিকে ৭৯টি F-14 বিমান সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। অর্থাৎ এই বিমানগুলো যুক্তরাষ্ট্রেরই তৈরি। সো বুঝতে হবে যে এগুলা অবশ্যই কি পরিমাণ কার্যকর বা শক্তিশালী ছিল। বন্ধুত্বটা এমন পর্যায়ে ছিল যে ৭৯টা যুদ্ধ বিমান তৎকালীন সময় দিছে ইরানকে, যেই গণতন্ত্র এখন আবার ফিরাই আনতে চায়। যে আমেরিকাতে থাকা রেজা পেহলভি বলেই দিছে যে আমি ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দিব, প্লিজ আমাকে ট্রাম্প বাবা একটু ক্ষমতায় বসান। ট্রাম্প তে বলে চালাইব, হ্যাঁ আছে তার নমুনা। তো যাই হোক, ওই লোকের বসাবে না, আমেরিকার অন্য চিন্তা। তবে এই যুদ্ধ বিমানটা কই থেকে আসছে নিশ্চয়ই এবার বুঝতে পারছে যে আমেরিকার জিনিস দিয়েই আমেরিকাকে ঘায়েল করার চেষ্টা। 1979 সালে বিপ্লবের পর যখন নতুন এই ইসলামিক রিপাবলিক সরকার আসে, তখন থেকেই আপনার সম্পর্কের অবনতি ঘটে। এর ফলে যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং যুদ্ধ বিমানের যন্ত্রাংশ সরবরাহ কমিয়ে দেয়। কয়েক দশক ধরে যন্ত্রাংশের তীব্র সংকটে থাকা ইরান তাদের এই মূল্যবান বহর সচল রাখতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতির প্রয়োজনে তারা ক্যানিবালাইজেশন বা একটি বিমানের যন্ত্রাংশ খুলে অন্য বিমানে লাগানোর পদ্ধতি অবলম্বন করছে, যাতে বিমানগুলো আকাশে উড়ার উপযোগী রাখা যায়। বুঝতে পারছেন তো? মানে ইরানের নিজস্ব একটা টেকনোলজি থাকে না যে এটারটা খুললা ওইটায়, এটারটা খুললা ওইটায়, এরকম আর কি, এক বিমানটা আরেক বিমানের মধ্যে লাগাইয়া। আর এর পাশাপাশি IRGCর মাধ্যমে তাদের যেই গবেষণা টিম আছে যারা সামরিক মানে মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎপাদন করে, তাদের মাধ্যমে এগুলোর বিকল্প পার্টস এবার ইরান নিজেই তৈরি করতেছে। তবে অরিজিনালটার মতন 100তে 100 না হলেও আকাশে লড়াই করতে সক্ষম এবং এগুলাতেও প্রযুক্তির ব্যবহার করেছে। বাট বডিটা ভালো আছে আর কি, মেন বডিটা। বলা হচ্ছে যে ইরান সরকার এই বিমানের কিছু যন্ত্রাংশ রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরির চেষ্টা করেছে, তবে অনেক ক্ষেত্রে সফল হয়েছে, বিফল হয়েছে। মার্কিন নৌবাহিনী এই বিমানটাকে এখন আর ব্যবহার করছে না। বিশেষ করে শক্তিশালী রাডার এবং AIM-54 ফিনিক্স মিসাইল বহনের ক্ষমতার জন্য এটা ব্যাপক আলোচিত। তো কতটা সক্রিয় আছে এটা এখনো জানা না গেলেও বলা হচ্ছে যে আপাতত আপনার পারস্য উপসাগরে থাকা মার্কিন বাহিনীর জাহাজগুলোর জন্য এই বিমানগুলো এখন মোটামুটি একটা বড়সড় রিয়াকশন দিবে নাকি দিবে না সময় বলে দেবে। আর ঐতিহাসিকভাবে এই F-14 টমকেট আকাশ যুদ্ধে বেশ সফল ছিল। 1989 সালের 4 জানুয়ারি লিবিয়া উপকূলের কাছে মার্কিন রণতরী USS জন এফ কেনেডি সেখান থেকে উড্ডয়ন করা দুটি F-14 যুদ্ধ বিমান লিবীয় বাহিনীর দুটি MiG-23 বিমানকে শেষ করে দিয়েছিল। অর্থাৎ এটার কার্যকারিতা একসময় আপনার ভালোই ছিল।
দেখা যাক ইরানের ধান্না মরিচ না ধন্যা মরিচ, ধান্নাই মনে বলা হয়, শব্দটা ভুল বলছি, যারা বুঝের মানুষ তারা কিন্তু প্রত্যেকেই বোঝেন, মানে বিশেষ করে যারা আন্তর্জাতিক খবরগুলো দেখেন আমার মাধ্যমে, বিশেষ করে রাশিয়া, ইরান, ইউক্রেন বা আরো বিভিন্ন ইস্যুতে যারা নিউজ দেখেন, ইরানের সাথে এক সময়ের চিরমিত্র 1970-এর দশকে বর্তমান যে নির্বাসিত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরানের সাবেক যে রাজতন্ত্র এক ধরনের কাজ করতো তখন, রাজা পেহেলভির তৎকালীন সময়ের, তো তার যে ছেলে, ওনার নাম ছিল শামসুদ্দিন রাজা পেহেলভি, আর এখন যিনি আছেন রাজা পেহেলভি, ওনার ছেলে। তো তাদের সময়ে আমেরিকা এবং ইরানের মধ্যে ইতিহাসের সেরা ভালো সম্পর্ক ছিল। 79টা যুদ্ধ বিমানে দিয়ে দিচ্ছে, আর একটা নিউজে দেখছেন আমি এটা বলছি। কেন এই শত্রুতাটা হইল? যখন সরকারের পরিবর্তন হলো, ইসলামিক রিপাবলিক স্টেট তৈরি হলো, এই সরকার প্রথম থেকেই একটা দিকে মনোযোগ দিছে, উত্তর কোরিয়ার মতন। তারা আজ থেকে 45 বছর আগে টের পাইছে যে আগামী দিনে পৃথিবীতে টিকা থাকতে হইলে, আপনার দেশকে রক্ষা করতে হইলে দরকার হচ্ছে পরমাণু শক্তি। আপনি দেখেন নর্থ কোরিয়া ওয়াই, পাকিস্তান ওয়াই, রাশিয়ার কেউ ঘাটতেছে না ওয়াই? কারণ প্রত্যেকটা রাষ্ট্র পারমাণবিক শক্তিতে কম বেশি শক্তিশালী। তো এখন আরব রাষ্ট্রগুলোর মধ্যে কারোর কাছে পারমাণবিক তো দূরের কথা, একটা মিসাইল বানায়নি ঠিক মতো, আপনি দেখেন তো ভালো মানের হাইপারসোনিক সুপারসোনিক আছে নাই। ইরান একমাত্র রাষ্ট্র যারা পারমাণবিক মেশিনারিজ বানাই ফেলছে। আর এই মিশন আজকের ছিল না, সেটার জন্য তারা সকল দিক ডেভেলপ করছে। অলরেডি গেল বছর জুন মাসে যে ঘটনাটা হইল, আমেরিকা এবং তার দুষ্ট ছেলে, পালিত ছেলে, তারা যে অভিযানটা চালালো, টার্গেটগুলো কি ছিল? প্রত্যেকটা পারমাণবিক ঘাঁটি। বাট ইরানও কম যায় না, তারা জানে যে এগুলারে আজ হোক কাল হোক টার্গেট করা হবে। অনেক সিস্টেমিকলি তারা ইউরেনিয়ামগুলোকে সংরক্ষণ করেছে, সরিয়ে নিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট আবার রিকভারিং করছে। তো এই যে কোনোভাবেই ইরানকে পরমাণু শক্তিধর হয়ে গেলে তখন আর মন চাইলেই কিন্তু দিতে পারবে না। ইরান এখন ডেভেলপিং করছে, ধরেন বাচ্চা অবস্থায় আছে, এটা কিন্তু এটা বড় পূর্ণাঙ্গ হবে, অ্যাডাল্ট হবে, তখন আর কিছু করা যাবে না। কেন? তখন লাইক উত্তর কোরিয়ার মতন হয়ে যাবে, কথার আগে হাত চলবে, মাল উড়বে। ইরানের এই সক্ষমতাটা পশ্চিমা যারা আছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র না, আপনি দেখেন এখন পেছনে কয়জনের নাম পাইছেন, কানাডা, তারপর পাইছেন যুক্তরাজ্য, ফ্রান্স, তারপর হচ্ছে জার্মানি, আরো অনেক আছে পিছনে, আরবদের মধ্যেও চাচ্ছে না। তো এদের সবার টার্গেট এই পরমাণু কেন্দ্রগুলা, এই প্রকল্পগুলা নানানভাবে বিভিন্ন সময় এখানে ঘটানোর চেষ্টা করছে। সর্বশেষ এই বিক্ষোভের মাধ্যমে এরা ভাবছিল সরকারটা ফালাই দিবে, আর ওই যে আমেরিকায় থাকা ক্রাউন প্রিন্স রেজা পাহলভি, সে স্বপ্ন দেখছে সে ক্ষমতায় বসবে, তারে ক্ষমতায় বসানো হবে। তবে ট্রাম্প কিন্তু না করে দিছে, কারণ এখানে ক্ষমতার আর পরিবর্তন হবে না, এভরিথিং ইজ রাইট নাও আন্ডার কন্ট্রোল। তো ক্ষমতায় গেলে ইরানের সামরিক খাতে পরমাণু কর্মসূচি যেটা আছে এটা বন্ধ করে দিবেন। এখান থেকে কিন্তু বিখ্যা গেছে, এটা ইরানকে বিশ্বাস করেন আল্লাহ একটা গায়েবী মদত ছিল, এই লোক মুখ থেকে বলে গেছে। আচ্ছা, বাংলাদেশে যদি পরমাণু শক্তি নিয়ে কাজ হয় আপনি কি খুশি? না, আমি কিন্তু খুশি, কারণ আমি চাই আমার পাওয়ারফুল অ্যাক্টিভিটিস, আমার রাষ্ট্রের শক্তি মেরুদণ্ড, তোমাকে থাবাতে, তোমাকে বর্ডারে মানুষ মারে, তোমাকে জেলে ধরে নিয়ে যায়, আর আমরা শুধু বৈশা তাল্লুয়া চাটি, আমরা কিছু করতে পারি না, কারণ ওটা জানে আমরা দুর্বল। ফাকনা কথা বলা ছাড়া জাতি হিসেবে বাঙালি একটা গুণ লইয়া জন্মায়, ফাকনা কথা, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই যে তিনি এটা মুখ ফসকে বইলা ফেলছেন রাজা পেহেলভি, যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেব। সাথে সাথে ইরানের কিন্তু সচেতন জনগণ বুঝা গেছে খেলা তো অন্য জায়গায়। তারপরে জনগণ রাজপথে নেমে গেল, সরকারপন্থী হইয়া একটা রিয়েকশন দিয়ে বসে, এরপরে কিন্তু পরিবেশটা বদলাই গেছে, আলহামদুলিল্লাহ। তো এখন যুক্তরাষ্ট্র এবং ইসলির প্রতিও এই যে ভালোবাসা, ইসলিকে আপনার সমর্থন দিবে, স্বীকারোক্তি বলছে, সে ক্ষমতায় যাইয়ে প্রথমে তো ইরানের জনগণ কি দেখতেছে যে আরে এই বিক্ষোভ তো আমাদের ছিল, আমাদের ভিতরে, এটা কই থেকে কই গেল, এখন তো একটা চেহারা বাই চড়তেছে। এখন কিন্তু জনগণ সচেতন। এখন আমার মনে হয় যে একটা বড় অভিযান হবে, যুদ্ধ হবে, দেশে বিদেশে এখনো চলতেছে খেলা, দেশের ভিতরে এক শ্রেণী এখনো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে প্রতিবাদ বিক্ষোভ জারি রেখেছে, সরকারকে হিমশিম খেতে হচ্ছে। বাট ইরান নিজেদের কপাল খাবে যদি এই খেলাতে কখনো পড়ে যায়।